আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ধারণা আমার মতো আপনাদেরও আজকে দুপুর থেকে মনটা বেশ খারাপের কারণে আজকে আপনারা জানেন দুপুরে 2টোর দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। মানে কার্গো ভিলেজ মানে যেখানে আমদানি করা পণ্যগুলি, আমদানি যে বিভিন্ন দেশ থেকে যারা পণ্য আমদানি করেন সেই আমদানিগুলো শুল্ক ছাড় করার আগে যেখানে রাখা হয়, সেখানে অনেক মূল্যবান পণ্য সেখানে রাখা হয়। এটা তো আপনি বুঝতেই পারেন যে বিমানে বিদেশ থেকে পণ্য কে আনে। সাধারণত পণ্য সামগ্রী আনা হয় জাহাজে করে। বিমানে তখনই আনা হয় যখন সেটা মূল্যবান, অতি মূল্যবান হয়, সেন্সিটিভ হয় এবং খুব জরুরি প্রয়োজনে আনা হয়, যে তাড়াতাড়ি রপ্তানি করতে হবে, কিছু একটা পণ্য আনা দরকার। মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পণ্য সামগ্রী সেখানে থাকে। সেখানে আগুন ধরে গেছে এবং আগুন ধরে প্রায় সব কিছুই পুড়ে গেছে। আমি যখন এই কন্টেন্ট করছি, যখন এই ভিডিও করছি, তখনও আগুন সম্পূর্ণ নেভেনি। আমি এই জন্য একটু দেরিও করলাম, কিন্তু আগুন তখনও সম্পূর্ণ নেভেনি। তার মানে এটা শেষ। এবং এই আগুনটা এতই তীব্র ছিল, প্রায় কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা আগুনটা জ্বলেছে, কিন্তু এখনও কখন নিভবে জানি না। যখন আগুনটা জ্বলছিল তীব্রভাবে, আমরা তো টেলিভিশনের ছবি দেখেছি, ভীতিকর একটা পরিবেশ। এটা করতে গিয়ে প্রায় 17-18 জন আগুন নিভাতে গিয়ে আনসারের সদস্যরা আহত পর্যন্ত হয়েছেন। আন্তর্জাতিক বিমান যেগুলো এসেছিল তারা কেউ এখানে ল্যান্ড করতে পারেনি। সবাই কেউ সিলেটে চলে গেছে, কোনো বিমান চট্টগ্রামে ল্যান্ড করেছে, আবার কোনো বিমান কলকাতা চলে গিয়েছে। মানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এর আগে কখনো এরকম হয়েছে কিনা আমার জানা নাই, আমি শুনি নাই আর কি। আমার মনে পড়ে না যে এইভাবে এত জিনিসপত্র ক্ষতি হয়েছে। কেন এই আগুনটা ধরলো? এটা হয়তো 2 দিন পরে একটা তদন্ত কমিটি হবে। সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন, বলা হবে শর্ট সার্কিটে, কী বলা হবে আমি জানি না, কিছু একটা বলা হয়তো হবে, হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে? এই কথাটা বললাম যে আগুন, বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে। হ্যাঁ ধরতে পারে। তো 5 দিনের মধ্যে 3টা আগুন ধরলো, কিন্তু এটা খেয়াল করেছেন? 14 তারিখে আপনাদের মনে আসছে নিশ্চয়ই, প্রথম মিরপুরের শিববাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল, সেখানে আগুন ধরলো। 16 জন মারা গিয়েছে। খুব বেশি দিন আগে নয়, কিন্তু জাস্ট 14 অক্টোবর, আজকে থেকে 4 দিন আগে ঘটনা। আমরা সবাই ভুলে গেছি। আমাদের না চিন্তা চেতনা, আমাদের অনুভূতি সব বোধহয় ভোতা হয়ে গেছে। আমরা কী নিয়ে যেন ব্যস্ত আছি, খুব ব্যস্ত। আমরা চায়ের টেবিলে রাজনীতি নিয়ে আলোচনা করি। 14টা প্রাণ, তরতাজা প্রাণ। এদের 14টা মানুষের জন্য কিন্তু 14টা ইতিহাস আছে, 14টা স্টোরি আছে। এর মধ্যে আমি দেখলাম যে একটা নবদম্পতি 1 মাস আর 2 মাস আগে বিয়ে হয়েছিল, দুজনেই মারা গেছে। তো এই যে মৃত্যু, দায় কার? আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই, আগুন তো অ্যাক্সিডেন্ট। না, ধরতে পারে না, ধরে। পত্রপত্রিকায় ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে? কোন দেশে কার্গো ভিলেজে আগুন ধরে? দেখান, খুঁজেন, বের করেন। 5 দিনের মাথায় 3টা আগুন। 14, ঠিক একদিন গ্যাপ দিয়ে 16, তারপরে একদিন গ্যাপ দিয়ে 18। 14 তারিখে আগুন ধরলো শিববাড়িতে, মিরপুরে পোশাক কারখানায়। 27 ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে। 27 ঘন্টা। কেমন আগুন ভাবুন আপনার। তার ঠিক একদিন পরে, মানে 14 পরে 15 তারিখে বাদ দিয়ে 16 তারিখে চট্টগ্রাম ইপিজেটে আরেকটা আগুন ধরলো। এই ইপিজেটের আগুন, ওটা তো অনেকটা বেশ সুরক্ষিত এলাকা। সেখানেও একটা তৈলে কোম্পানি, অ্যাডামস তৈলে, ক্যাব, জিহং, সার্জিক্যাল গাউন এগুলি বানায় তারা আর কি। সেখানে একটা 7তলা ভবন। সেই 7তলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ। এখানে কেউ মারা যায়নি, কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সব পুড়ে গেছে। তারপরে 17 তারিখে গ্যাপ দিয়ে 18 তারিখে আবার আরও বড় ক্ষতির পরিমাণ। এটা হলো কার্গো ভিলেজে আগুন। 2টার দিকে লেগেছে। আমি যখন আজকে 9:30টার সময় রেকর্ডিং করছি, তখনও আগুন জ্বলছিল। নিয়ন্ত্রণে এসেছে, এখন জ্বলছিল, কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে। তো এখন এটাকে আপনি কী বলবেন? এটা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি 2টা পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি। ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন?
তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজালাল বিমানবন্দরের আগুন এটা নাকি একই সূত্রে গাঁথা। বুঝলেন, উনি বলছেন একই সূত্রে গাঁথা। মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা, চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাঁথা। সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই, বাট সূত্রটা আমাদের জানতে হবে। উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে। শুরু হলো ব্লেম গেম। আমি এটাকে ব্লেম গেম বলবো। আপনি কিভাবে জানলেন একই সূত্রে গাথা? আপনি কিভাবে জানলেন ওই 3টা আগুন একই লোকে লাগিয়েছে? যদি লাগায় তাহলে আপনি আপনার যে জানার যে সূত্রটা সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন। আমার কথা পরিষ্কার, হেল্প করুন, সরকার বের করুক এই সূত্রটা কে, কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে। যেহেতু আপনি অভিযোগ করেছেন যে একই সূত্রে গাথা, অতএব আপনার কাছ থেকে আমি প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কি দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো 3টা আগুন একই সূত্রে গাথা। হতে পারে কিন্তু আমি ওনার কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক, আমরা জানতে চাই এই সূত্রটা কী। আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম, উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন, নাগরিক পার্টির উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠক। তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোসরদের কাজ, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে। আচ্ছা, আমরা এটা পড়ি। উনি কী লিখেছেন, উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আর কি। সেই পোস্টে উনি লিখেছেন যে স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা, বড় ব্যর্থতা, যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। প্রকৃত কারণ তো আপনি খুঁজেই বের করছেন রে ভাই, আপনি তো বলেই দিচ্ছেন এটা স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। আর খোঁজাখুঁজির কী আছে? আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে। দেখুন, এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম আওয়ামী লীগ আমলে, পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি। কোথাও একটা আগুন লাগতো, তারা একটা শব্দই বের করেছিল, আগুন সন্ত্রাস, এবং সেগুলি কে করতো? সব করতে হলো বিএনপির লোক আর জামাতের লোক। দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের। সমস্যাটা কি হয়, যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন, একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে, তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ কিনা এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না। তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে, তাদেরকে ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকানোটা একমাত্র তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। এখন কি হবে? তাই হবে যে ওরা করেছে। আমি একবার বলেছিলাম, আপনি তো মনে আছে, যে ওই সেই যে অক্টোবরের ঘটনা, পুলিশকে মাথা দিয়ে ইট দিয়ে মারা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বলল এটা ছাত্রদলের লোক করেছিল। আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক, আপনি কী করে জানলেন এটা ছাত্রদলের লোক করছে? তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল, তার চেহারা আপনি দেখেছেন, আপনি কী করে বললেন? আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন, তখন পুলিশের দায়িত্ব কি হলো? যে ছাত্রদলের কোনো একজনকে ধরে আনা। তো এটা আপনি বলতে পারেন না, আপনি খোঁজেন। এটা বলার মাধ্যমে কী হয় জানেন? প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয়। ঠিক একই কাজ এখন হচ্ছে। এগুলোর মধ্যে অপরাধী আছে আমি মনে করি, থাকতে পারে অপরাধী, কেউ লাগাতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তো আমার মনে হয় যে একই সময় পরপর 3টা হওয়া মানে এটা এমনও হতে পারে হয়তো কেউ আগুন দিয়ে লাগায়নি, কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে, এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারতো। হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের কোনো ঘাটতি ছিল, যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন। তারা কেন এত সেন্সিটিভ জায়গায় তারা কেন গুরুত্ব দিয়ে দেখল না? দেখুন, আবার এমনও তো হতে পারে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে, এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, সেটাও তো হতে পারে। আমরা দেখেছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, এ মাসেই এই অক্টোবরের 12 তারিখে বিজিএমইএ কিন্তু নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল, এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল, প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল যে দেশে 1 বছরে মানে
অক্টোবরে তো গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর 1 বছরে 185টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কার আমলে বন্ধ হয়েছে? এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। 185টা। পৃথিবীতে আমার অনেক দেশ আছে যেখানে 185টা গার্মেন্ট ফ্যাক্টরিই নাই, আর আপনার এখানে 1 বছরে 185টা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এগুলোতে লোকজন চাকরি করতো না? করতো। তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে? তারা বেকার হয়ে যাবে। তারা বেকার হয়ে গেছে। কেন বেকার হয়েছে? সুশাসনের ধাক্কায়। আমরা তো ভেবেছিলাম ডক্টর ইউনূসের মতো লোক ক্ষমতায় আসবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আসবে, সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে, খালি ডলার আসবে, ইউরো আসবে, পাউন্ড আসবে। এখন হলো কি, রপ্তানি কমে গেছে এই 1 বছরে 5 থেকে 6%। যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি, 1 বছরে তার ইনকাম, আগে যা রপ্তানি করতো, রপ্তানির মাধ্যমে তো ইনকামটা হয়, আগে যা রপ্তানি করতো তার থেকে 5 থেকে 6% রপ্তানি কমে গেছে। রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে। আর এর কারণে এই যে বন্ধ হয়ে গেছে যে এতগুলো পোশাক কারখানা, এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারের আমলে। আর এখন যখন পোশাক কারখানা, 2টা পোশাক কারখানায় আগুন ধরলো, এর নেতিবাচক প্রভাব পড়বে না? পড়বে তো। আমাদের অর্ডার কমে যাবে না? কমবে। তারপরে আগামী বছর হিসাব দেখবেন আরও ভয়ঙ্কর অবস্থা। এবং তার পাশাপাশি এই যে কার্গো ভিলেজে যখন আগুন হয়, তখন এটার মধ্যে মানুষের, যারা নাকি আমাদের এখান থেকে অনেক কিছু নেয়, আমাদের এখান থেকে আমরা যাদের কাছে রপ্তানি করতে পারি, তাদের কিন্তু আমাদের উপর আস্থা কমে যাবে। সবগুলি মিলে ক্ষতি হবে কার? দেশের ব্যবসা বাণিজ্যের। তো যদি আমি এখানে একটা সূত্র খুঁজি যে 5 দিন ধরে আগুন ধরছে, তার আগে কি ধরেছিল, তাহলে কি আমি বলবো সুপরিকল্পিতভাবে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে? প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে অনেক বড় অভিযোগ করে ফেললাম। হ্যাঁ, ছোট মুখে অনেক বড়ই অভিযোগ করে ফেললাম, কিন্তু অভিযোগটা নিয়ে নিজেরাও একবার একটু চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম। হঠাৎ করে চারিদিকে আগুন, মিরপুরে গার্মেন্টসে আগুন, চিটাগাংয়ে আগুন, এদিকে বিমানবন্দরে আগুন। 36টা ইউনিট কাজ করতেছে ফায়ার ব্রিগেডের, আগুন নিভাইতে পারতেছে না, আগুন আরো বাইরেই চলতেছে। তার মানে আগুন জ্বালাইবার আগে নিশ্চয়ই কোনো কেমিক্যাল ঢাইলা দিছিল চারিদিকে। এগুলা তদন্ত করলে বের হবে, আর তদন্ত কইরা বের হইতে হইতে অনেকে ভুলেও যাবো আমরা এই ব্যাপারটা। কিন্তু ওনারা কিন্তু গেরিলা যুদ্ধ শুরু করছে, এটা মাথায় রাখতে হবে। দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে যাবে। আমি একটা কন্টেন্টে বলছিলাম, জুলাই সনদপত্র ঘোষণার সাথে সাথে একটা ঝড় আসবে, একটা সাইক্লোন আসবে। সেই সাইক্লোন শুরু হয়েছে, এখন দেখা যাক কোন দিকে যায়। দেখেন, জুলাই সনদপত্র যেদিন ঘোষণা দিবে সেদিন সকালবেলায় কিন্তু একটা মারামারি হইল, ধরাধরি হইল, পুলিশ কিছু মানুষকে পিটাইলো। এই মানুষটা কারা? এরা কিন্তু শহীদ পরিবারে দেখেন নাই, একটা হাত ছিটকা দূরে পইরা রয়েছে, ওই ছবিটা তো সারা বিশ্বে এখন ছড়ায় গেছে, ভাইরাল হয়ে যাচ্ছে। পুলিশ যে জুলুমটা করছে, এই জুলুমটা নিয়ে এখন পুলিশ একটা প্রশ্নের মুখে, কিন্তু পুলিশও দায়মুক্ত পেয়ে যাবে। কারণ এখানে বড় দলের একজন নেতা এসে বলছে, ওনার নাম সালাউদ্দিন আহমেদ। উনি বলছে গতকালকে এই জুলাই সনদপত্রের অনুষ্ঠানের আগে যারা ওইখানে হামলা করছে তারা ছিল শেখ হাসিনার দোসর। হ্যাঁ, শেখ হাসিনার দোসর ওরা। এখন দেখেন, যেদিন জুলাই সনদপত্র সাইন করলো তার পরের দিনই জুলাই পরিবারদেরকে, জুলাইতে যারা পঙ্গু হয়েছে, যাদের হাত রাস্তায় পড়ে রয়েছে, তাদেরকে আমরা বলতেছি এরা আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর। একদিন পরেই এই কথা, আরো তো দিন পড়ে রয়েছে। হ্যাঁ ভাই, আর একটু সামনে যান না, বছর খানিক যাক না, কেউ কিচ্ছু মনে রাখবে না। এখনই অনেকেই চেঞ্জ হয়ে গেছে। রাজনীতির খেলা এরকমই ভাই। 75 সালের দিকে তাকান, একটু ফ্ল্যাশব্যাকে যান। 75 সালে বঙ্গবন্ধুকে মারার পর কোন দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে মনে আছে আপনি? না, বিএনপির জন্মই হয়েছে 75-এর ওই হত্যাকাণ্ডের পর। কিন্তু 75-এ যারা ওই হত্যাকাণ্ড ঘটাইলো তারা কি দায় মুক্তি পাইছিল? না, তারা দায় মুক্তি পায় নাই, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই।
তাদের অনেককেই অ্যাম্বাসেডর বানায়া বিদেশে পাঠায়া দেওয়া হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডে জড়ায় দেওয়া হয়েছে, কিন্তু দেশে থাকতে দেয় নাই, সবাই কিন্তু বিদেশে। আর 2-4 জন যারা ছিল তারা ধরা খাইছে। আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় আইছে তখন তাদেরকে খাপ কইরা ধরছে, ধইরা তাদেরকে ফাঁসিতে ঝুলাই দিছে, কারণ দায় মুক্তি দেওয়া হয় নাই। অথচ সবচেয়ে লাভবান দলটি কিন্তু এই বিএনপি। অনেক ভাগ্যবান দল, অনেক ভাগ্যবান, একটা ভাগ্যবান দল ভাই। 75-এর ওই ঘটনার সবচেয়ে লাভবান তারা। আবার দেখেন 24-এর এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি লাভবান কারা? ওনারাই সবচেয়ে বেশি লাভবান। কি করে লাভবান যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে ভাই আপনি কি এত তাড়াতাড়ি অতীতের সবকিছু ভুইলা গেলেন? 14 মাস আগের কথা ভুইলা গেলেন? দেখেন লক্ষ লক্ষ মামলা থেকে ওনারা মুক্তি পাইল। বেগম খালেদা জিয়া 6 তারিখে উনি মুক্তি পাইছে। এবং দেখেন যতগুলা মামলা ছিল তারেক রহমান সাহেবের, ওই মামলাগুলা থেকে উনি খারিজ হয়ে গেল। সবাই কিন্তু লাভবান। আরো লাভবান কে জানেন? ডক্টর ইউনূস স্যার, উনিও লাভবান। যদি কোনো কারণে শেখ হাসিনার পতন না হইতো, উনাকে কিন্তু এখনো ওই 8 তলায় সিঁড়ি বায়া উঠতে হইতো, আর নিচে নাইমা প্রেসের সামনে শুকনা হাসি দিয়া বলতে হইতো, আপনারাই ভালো বলতে পারবেন, আমি তো জানি না আমার মামলার ব্যাপারে, কেন আমাকে বারবার হাজিরা দিতে হচ্ছে। ওই একই কথা বলতে হইতো। এমনও হইতে পারতো এতদিনে উনাকে জেলেও ঢুকাই দিতে পারতো। এমন হইতে পারতো না ভাই? হইতে পারতো। এরকম লাভবান অনেকেই হইছে। কিন্তু যারা এত লাভবান হইলেন এই 24-এর সনদপত্রের ঘোষণার দিন, আপনারা বড় ভাইরা একটাবারও জিজ্ঞেস করলেন না আমাদের ওই সন্তানগুলা কই, যারা মৃত্যুর মুখে ছিল, যারা বাইচে আছে, ওই শহীদগুলা কই? ওই জীবিত শহীদগুলা না থাকলে আমরা এখানে সাইন করুম না বললেই কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটতে পারত, কিন্তু তা ঘটে নাই। সবাই সাইন কইরা চলে আসছে। কিন্তু ওই সিগনেচার করার পর দেশে কি আনন্দের জোয়ার বয়ে গেছে? না, মোটো আনন্দের জোয়ার বয়ে। অতীতের কথা মনে নাই? বাসে আগুন, ওইখানে আগুন, কত লোক পুইরা মারা গেল। আর কারা মারলো? ওই যে জঙ্গিরা মারছে। তখন বলতো আওয়ামী লীগ, জঙ্গিরা এই বোমা হামলা করছে, গাড়িতে বাসে আগুন জ্বালাইছে, তাদেরকে ধইরা আয়না ঘরে ঢুকাও, ফাঁসিতে দাও, সারা জীবনের জন্য গায়েব কইরা দাও, শীতলক্ষায় ভাসায় দাও। এইসব ঘটনা তো ঘটে সরাই দিয়া সবাই কি একটা জায়গায় আসতে পারছে? হ্যাঁ, একটা জায়গায় আসতে পারছে। জুলাই সনদপত্রেতে 25টা দল ওইখানে সাইন করছে। সবচেয়ে বেশি অবাক করছে কে জানেন? জামাতে ইসলাম। হ্যাঁ, জনগণ অবাক হয়েছে জামাতে ইসলাম ওইখানে সাইন করলো কিভাবে। কারণ জুলাই সনদপত্রের আইনি বৈধতা না পাইলে ওনারা যে সাইন করবে না, এটা তো ওনারা ঘোষণা দিছিল। এমনকি এটাও ঘোষণা দিছিল পিআর সিস্টেম, উচ্চ কক্ষের পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে ওনারা সাইন করবে না। সমস্ত সংস্কার কাজ যদি শেষ না হয় তাহলে সাইন করবে না। তার মানে ওনারা কেন করলো? নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, সেটা একটু বোঝার চেষ্টা করি। ওনারা যদি সাইন না করতো তাহলে কি দাঁড়াইতো? তাহলে আজকে মাঠে অপোজিশন থাকতো কে? জামাতে ইসলাম এবং তার জোট দল, আর এদিকে এনসিপি, কারণ এনসিপি তো সাইন করে নাই। তার মানে কি এনসিপি এখন জামাতের লেজুর হইয়া জামাতের সঙ্গে নিয়ে একটা আন্দোলন করতে হইতো এই সনদপত্রের বৈধতার জন্য। কিন্তু ওনারা যেহেতু সাইন করে ফেলাইছে, এখন মাঠে রয়ে গেল কে? এনসিপি। তার মানে কি একমাত্র এনসিপি এখন বিরোধী দল, আর সবাই সরকারের সাথে এক প্ল্যাটফর্মে চলে আসছে। সরকার যেটা চাইছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা চাইছে, ওইটাই উনারা কইরা দিছে। এনসিপি কেন করলো না? না করার পিছনে ভাই বহুত বড় একটা কারণ আছে। দেখেন ওইখানে তো 80 থেকে 81টা দাবি আছে। সব দাবি খুব সুন্দর, অনেক লম্বা। বিএনপির 31 দফা দাবি গত 1.5 বছর 2 বছর যাবত বলতেছে। কয়টা দাবির কথা আপনি জানেন? ঠিক তেমনি এই 81টা দাবি বা 80টা দাবি, কয়টা দাবির কথা আপনি মনে রাখবেন? দাবি তো একটাই, দায় মুক্ত দিতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল। দেখেন ওই 81টার 80টার মধ্যে 5 নম্বর দাবির মধ্যে কি লেখা? জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল শহীদ পরিবারের সঙ্গে সরকার থাকবে, শহীদ পরিবারদেরকে ওনাদের ক্ষতিপূরণ দিবে, ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা। যখন ওইখানে ওই যে হাতে বাড়ি দিয়া পুলিশ হাত খুইলা ফালাইলো, ওই দৃশ্য দেখার পরই কিন্তু এখানে এই দাবিটা পূরণ হইলো। এই দাবিটা আগে কেন পূরণ হইলো না? এতদিন আপনারা বসলেন, গত 1 বছর বসলেন, 1 বছর কেন ওই দাবিটা পূরণ করতে পারলেন না?
ওকে, না করেন, অসুবিধা নাই। ওনারা সকালবেলা দাবি তোলাতে আপনারা পূরণ করে দিচ্ছেন, ধন্যবাদ জানাই। কিন্তু ওই 5 দফার মধ্যে একটা জায়গায় লেখা আছে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলা হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে। আবার বলি, আবার বলতেছি, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলা হয়েছে এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে। এই যে প্রতিটি হত্যাকাণ্ডের কথা লেখা আছে, এই প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে তো পুলিশ হত্যাকাণ্ড চলে আসে না ভাই? দেখেন ভাই ব্রাদার, আগামীতে ক্ষমতা আসবে, আমরা ধরে নিলাম বিএনপি, না হলে জামাত, আচ্ছা যেই আসুক আমাদের কোনো প্রবলেম নাই, মানুষ যাকে ভোট দিবে সেই আসবে। তারা আইসা যদি 5 নম্বর দাবি থেকে ওই লাইনটা তুলে নিয়ে আসে যে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে ওই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, ওই লাইনটা ধইরা যদি এখন যারা এই পুলিশ হত্যাকাণ্ড চালাইছে তাদের তো কোনো ভিডিও ফুটেজ নাই, প্রমাণও নাই, 2-1টা থাকলো ভাই, সব জায়গায় নাই। এখন আপনি যদি গড়পড়তা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই মামলার মধ্যে ঢুকায় দেন, তাদের ফাঁসি হবে না? অবশ্যই তাদের ফাঁসি হবে। আর এইটা চিন্তা কইরাই কিন্তু আমাদের সন্তান সমতুল্য জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা বারবার দাবি করতেছে ভবিষ্যতে না, আগে আমাদেরকে আইনি বৈধতা দিতে হবে, জুলাই অভ্যুত্থানের আইনি বৈধতা দিয়া তারপরে নির্বাচন করতে হবে, এর আগে নির্বাচন হইতে পারবে না। আর এই দাবির সাথে কিন্তু আমাদের জামাতে ইসলামও ছিল, কিন্তু জামাতে ইসলাম ওইখানে সাইন করাতে এখন দেখেন এনসিপি একা হয়ে গেল মাঠে। এখন আপনারা বিচার করে দেখেন, খুব স্বার্থপর মনে হইতেছে না এই প্রতিষ্ঠা দলকে বা জামাতে ইসলামকে? ওনারা কি এতই স্বার্থপর যে ইনাদের কথা ভুইলা গেল, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কথা ভুইলা ওইখানে সাইন করে দিল? না ভাই, এটা ছিল একটা দাবার চাল। আপনারা বোঝার চেষ্টা করেন, কোনো মতেই ওনারা ওনাদের সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না, বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য, আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে। এখন এই সন্তানরা একা মাঠে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যত টক শো হইতেছে, পত্র পত্রিকা বা ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখবেন নাহিদ ইসলাম প্রতিবাদ করতেছে। কার প্রতি? সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে গতকালকে যারা জুলাই অনুষ্ঠান ভঙ্গুর করার চেষ্টা করছিল, আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে? না, ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আসছিল। আর ওই দাবি দাওয়া করতে যায় চেয়ার ভাঙছে, বিএনপি ব্যানার ছিঁড়ছে, আমিও দেখছি। ওইটা দেখা সালাউদ্দিন আহমেদ দোসর কথাটা বলার সঙ্গে সঙ্গে এনসিপি সামনে চলে আসছে প্রতিবাদ করতে। এখন দেখেন মাঠে খেলবে এনসিপির সাথেই সমস্ত বড় দলের এখন খেলতে হবে, মাঠে একা কিন্তু এনসিপি। আর যদি সাইন না করতো জামাতে ইসলাম, আমরা বলতাম এনসিপির সাথে জামাত আছে, এই জন্য এনসিপি এত লাফাইতেছে, জামাতের শক্তিতেই এনসিপি চলে, এমন কথা আমরা বলতাম। এখন কি আর এটা বলার সুযোগ আছে? নিশ্চয়ই নাই। এটাই হলো দাবার চাল। এনসিপি কে কিন্তু এই জামাত সাপোর্ট দিবে, ভিতরে ভিতরে এই শিবিরও সাপোর্ট দিবে। লেখা রাখেন ভাই, এটা আপনারা লেখা রাখেন। এবং এনসিপি এখন মাঠে একা খেলবে, একাই দেখবেন ওনারা মাঠ অস্থির। এনসিপি আবার আলোচনায় চলে আসলো, যে এনসিপি কে আমরা কোনো মূল্যই দিচ্ছিলাম না, সে এনসিপি কিন্তু এখন আলোচনার শীর্ষে। খেয়াল করে দেখেন, কারণ সবাই সরকারের সাথে চলে গেছে, ওই সাইন করার পর সবাই সরকারি দল হয়ে গেছে, সবাই ওখানে খুশি আনন্দেতে মাতোয়ারা, কিন্তু এনসিপি একা। আর ওই একা যদি ওনাদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে, মানে এনসিপি, তাহলে রাজনীতিতে ওরা টিকে যাবে। আর শাপলা প্রতীক, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। শাপলা প্রতীক দিতে বাধ্য ভাই, দিতে বাধ্য। ওই শাপলা চত্বরেই দেখবেন নতুন একটা শাপলা বানানো হবে, আর ওইখানে দেখবেন খোদাই করে লিখে রাখবে শহীদদের নাম চারিদিকে। এই শাপলা চত্বরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। বেশি দূর না ভাই, বেশি দূর না। এখন যারা আনন্দ করতেছে, যারা মনে করতেছে তারা জিতে গেছে, এখন অনেকেই বলতেছে ডক্টর ইউনূসও এনসিপির সাথে বেইমানি করছে এবং জামাতে ইসলামও বেইমানি করছে। আমি ব্যাপারটা যে এরকম করে দেখি না, তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এনসিপি একাই যে একটা ক্ষমতাবান সেটা প্রমাণ করার সময় এখন। আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো করেই হয়েছে, আমরাই জিতে গেছি, তাদের জন্য একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করব ভাই। একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল, কারেন্ট আসবে, ওই গ্রামে কারেন্ট ছিল না। ওই গ্রামবাসীর দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসায় দিছে, মানে বিদ্যুৎ আনবে, খাম্বা বসায় দিছে 100 হাত পর পর।
আর এইটা দেখা পুরা গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা, আর তারা স্লোগান দিতে দিতে গ্রামের হাটের দিকে যাইতাছে, মানে বাজারের দিকে যাইতাছে। ওইখানে যায়া দেখে যে একদল কুকুর, মানে গ্রামের যত কুকুর ছিল ওইখানে আইসা সবাই হাসাহাসি করতেছে। এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ হয়। ভাই বেটা, আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসস কেন? কুত্তারে জিগাইছে। কুত্তা বলতেছে এই জন্য হাসি, দেখেন খাম্বা বসাইছে, বিদ্যুতের তার তো লাগায় নাই, তার না লাগাইলে তো বাতি জ্বলবে না। আপনারা কেন আনন্দ মিছিল বাইর করছেন? ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে? খাম্বা তো কাজে লাগবে আমাদের, যার জন্য আমরা হাসতেছি। ব্যাপারটা বুঝছেন? খাম্বা কাদের কাজে লাগে? কুকুরের। কারণ ওই যে পা তুইলা প্রতিটি খাম্বাতে ওইটা করতে পারবে, মানে হিসু করতে পারবে, তার জন্য ওরা হাসতেছে। ভাই তোমরা কেন আনন্দ মিছিল বাইর করছো? খাম্বাতে সিগনেচার করা হইলো, আর ওই সিগনেচারের কলমটা নাকি জাদুঘরে রাখা হবে, এরকমও শুনছি। কিন্তু আমার দৃষ্টিতে খাম্বা বসানো হইলো, ওই সনদপত্রে খাম্বা বসানো হয়েছে, এখনো বিদ্যুতের তার আসে নাই। আর যতক্ষণ পর্যন্ত ওই বিদ্যুতের তার না লাগবে আর ওই তার থেকে আমার ঘরে তার জোড়া দিয়া আলো না জ্বালাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই খাম্বার কোনো দাম নাই, ওই সাইনের কোনো দাম নাই। ভাই 2 পয়সা পত্রে দস্তখত না করবে, সাইন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনদপত্র, ওই শুধু এইটুকুই বলবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। জুলাই সনদপত্রে ওরা দস্তখত দিতে না যায়া খুবই একটা ভালো কাজ করছে, এবং যারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিছে তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, তাদের বুদ্ধিমানরা সেইভাবেই চলে। আমার বিশ্বাস মুরব্বীদের কথা মতেই এনসিপির এই বুদ্ধিমানরা পথ চলতেছে এবং সামনে আগায়া যাবে। তাদের জন্য দোয়া রইল ভাই, দোয়া রইল। ওরা আমাদেরই সন্তান, আমাদের উচিত ছিল আগে তাদেরকে দায় মুক্ত করা। তাদেরকে দায় মুক্ত না করতে পারলে নতুন বাংলাদেশ হবে না। আর এই কথাটা আমাদের মতো সাধারণ লোক বুঝে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বুঝে না, জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব বুঝে না, অবশ্যই বুঝে। সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে। ওই যে রাসায়নিক কোন দাহ্য পদার্থ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি থেকে আগুন এত ভয়াবহ জায়গায় গেল, দাহ্য পদার্থগুলো কি অবস্থায় রাখা হয়েছিল সেখানে, এই বিষয়গুলোর কিন্তু মীমাংসা হয় না। বাংলাদেশে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সব অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু কি কারণে আগুন এত ভয়াবহতায় পৌঁছতে পারে যে কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায় না, এত প্রাণ ঝরে যায়, এবং কিভাবে আমরা আসলে জিনিসগুলো রাখি, সেটা কি কারখানার গুদাম থেকে শুরু করে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সেন্টারে এটা সঠিক উপায়ে রাখা হয় বলে কিন্তু মনে হয় না। এবং এই সন্দেহটা, এই অভিযোগটাও বারবার ওঠে, কিন্তু এই বিষয়েও কোনো মীমাংসা হয় না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুপুর 2:15টার দিকে আগুন লাগার পর 4-4.5 ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে, বা অন্তত ধোঁয়া খালি চোখে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হওয়ার কোনো কারণ নেই বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। কাউসার মাহমুদ তিনি 5টার দিকে, শনিবার 5টার দিকে এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমগুলোকে সম্ভবত আশ্বস্ত করবার জন্যই জানিয়েছিলেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন তিনি। এবং এই খবরটি আমি আমার দেশ পত্রিকা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে, কিন্তু পত্রিকাগুলো এর পাশাপাশি লিখছে যে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিকাল 5টার দিকে, সে সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের 2য় তলায় দাও দাও করে আগুন জ্বলতে দেখা গেছে। এ অংশে ফায়ার সার্ভিসের 6টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এছাড়া সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে বিকাল 5টার দিকে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছিল, এবং সে সময় পথে আরো 5টি ইউনিট ছিল, এবং 6টার মধ্যে 37টা ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ শুরু করে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে 2 প্লাটুন বিজিবিও। তার মানে একটা সর্বাত্মক
সর্বাত্মক প্রচেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন বা ধোঁয়া নিয়ন্ত্রণে আসবার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দেশের প্রধান এই বিমানবন্দরে খুব স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনার পর সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। 6টা পর্যন্ত বন্ধ থাকবে বলে খবর দেওয়া হলেও 6টার মধ্যে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক করা যায় নাই, কারণ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় নাই। আসলে সবচেয়ে বড় যে ঘটনাটা, মানে সব এ ধরনের আগুনের ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনাটা অনেক ঘন্টার বিষয়ে পরিণত হয়, বা কত ঘন্টায় নিয়ন্ত্রণে আনা যাবে সেটা যে একটা অনিশ্চিত বিষয়ে পরিণত হয়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আগুনের সূত্রপাতটা কোথা থেকে সেটা আসলে মানে নির্ণয় করা যায় না। মানে কোথা থেকে আগুন লেগেছে এবং কি ধরনের পদার্থের কারণে আগুন লেগেছে এটা যেমন জানা মুশকিল হয়ে যায়, সে কারণে ফায়ার ফাইটাররা যারা আগুন নিয়ন্ত্রণে আনতে যান তাদের পক্ষে উৎস বন্ধ করা যেমন কঠিন হয়ে পড়ে, এছাড়া নানা রকম দাহ্য পদার্থ যখন যোগ হয় এবং আগুন আরো বাড়াতে থাকে তখন পরিস্থিতিটা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খুব ক্রিটিক্যাল, মানে একটা খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। এবং প্রথম আলো পত্রিকায় দেখছি যে তারা শিরোনাম করছে এখন যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন এখনো জ্বলছে। দেখেন কার্গো ভিলেজটা কি? কার্গো ভিলেজ মানে যেখানে এসে বিমানে করে আসা মালপত্র এসে জড়ো হয়, কাজেই সেই মালপত্রের জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই অনেক রকমের জিনিস থাকে এবং কি ধরনের জিনিস থেকে এই আগুনের সূত্রপাত হলো সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এবং দেখেন শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গার মানে যেখানে বিমানগুলো বসে থাকে বা বিমানগুলো রেখে দেওয়া হয়, বিমানগুলো মানে যখন ওর মানে বিমান ডক করার জায়গা, একরকমের বিমানের গ্যারেজ, সেই হ্যাঙ্গার আর পোস্ট অফিসের মাঝামাঝি জায়গায় এই কার্গো ভিলেজ। এবং হ্যাঙ্গারে থাকা বিশ্রামে থাকা পরিমাণে ছড়িয়ে পড়ছিল। আগুনটা লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে এবং এটার অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। এই গেটটাকে হ্যাঙ্গার গেট বলা হয় এবং কার্গো ভিলেজে গেট আছে মোট 12টি, আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে 3টি। আগুন লেগেছে কমপ্লেক্সের উত্তর দিকে 3 নম্বর গেটের পাশে, আর এরপর আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। এবং শাহজালালে নামতে না পেরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে দুপুর 2টার পর 8টা ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকা এবং এয়ার আরাবিয়ার শারজা থেকে ঢাকার 2টো ফ্লাইট ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে। সকল ফ্লাইটের কিন্তু শিডিউল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ঢাকা থেকে কুয়ালালামপুরের বাটিক এয়ারের একটা ফ্লাইট আর ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটা ফ্লাইট কিন্তু অনেক ঘন্টা ধরে অপেক্ষা করেছে দুপুর 2:15টায় আগুন লাগার পর যে কয়েক ঘন্টার মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। এয়ার প্যাসিফিক এয়ারলাইন্সের একটা ফ্লাইট অনেকক্ষণ ধরে ঢাকার আকাশে ঘুরপাক খেয়েছে যে কোথায় অবতরণ করবে এটা বুঝতে না পেরে, হংকং থেকে এসেছিল এবং আশা করছিল যে আগুন নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আগুন কিন্তু 4-4.5 ঘন্টায় নিয়ন্ত্রণে আনা যায় নাই। যেটা বলছিলাম যে ভয়াবহ আগুনের এই ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো মানে সেই বিমানগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং টেনে টেনে বিমানগুলোকে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এসব ছবি বেরিয়ে এসেছে এবং দেখেন মূলত যেটা জানা যায় যে কার্গো ভিলেজের উত্তর পাশের 2য় তলায়ও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। কিভাবে আগুনটা লাগলো কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য কর্তৃপক্ষ এখনো জানাতে পারেনি। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যে কার্গো কমপ্লেক্সে কিন্তু যেটা বলছিলাম যে কেমিক্যাল সহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটা অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদামঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা বেশি ঘটে, কারণ ধোঁয়ার মধ্যে অনেক বিষাক্ত
বিষাক্ত রাসায়নিকও মিশে থাকে এবং তার ফলে হতাহতের ঘটনাও ঘটতে পারে। কাজে এই তীব্র ধোঁয়া নিয়ন্ত্রণে আনা কিন্তু আগুন নিয়ন্ত্রণের আরেকটা দিক, আরেকটা দক্ষতার জায়গা। এবং এই সময় অনেকেই দৌড়ে বাইরে বেরিয়ে আসেন ধোঁয়ার তীব্রতায়, এবং আগুন লাগার পর থেকেই বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যে ধোঁয়ার সৃষ্টি হয়, উপস্থিত অনেকেই সংবাদ মাধ্যমগুলোকে কিন্তু জানিয়েছেন যে আগুনের তীব্রতা এত বেশি যে দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল। বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস এবং বেসরকারি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। একটা অভিনব উদ্যোগ নিয়েছেন আসলে, অনেক খবর যে বেরিয়ে আসছে, কারণ একটা মানে বড় ধরনের ইমার্জেন্সি হ্যান্ডেল করছে বাংলাদেশ জাতীয়ভাবেই। বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরটায় সকল কার্যক্রম স্থগিত, ফ্লাইট স্থগিত, মানে মানুষের ব্যক্তিগত, ব্যবসায়িক এবং আন্তর্জাতিকভাবে অনেকের শিডিউল, সময়সূচি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে একটা মানে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে। এই অবস্থায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাকিব সামাদ, তিনি একটা অভিনব উদ্যোগ নিয়েছেন বলা যেতে পারে এই ঘটনার পর। যে আপনারা জানেন যে সবসময় আমাদের দেশে এই ধরনের ইমার্জেন্সির পর সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ এদের কৌতূহল নিবারণের জন্যে অনেক সময় খরচ হয়ে যায় বলে নানা রকম আলোচনা আছে। তো জরুরি অবস্থা মোকাবেলার কথা জানিয়ে সহযোগ এই অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে, বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে, প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে। আমি সাংবাদিক ভাইদের বলবো, এস.এম. রাকিব সামাদ বলছেন, আমরা এখন একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, এই সময়ে আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ, আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি, আপনারা তথ্য পাবেন, সময় অনুযায়ী তথ্য পাবেন, আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ। তবে মানে এ ধরনের জরুরি মানে ঘটনায়, ইমার্জেন্সি ঘটনার ক্ষেত্রে খবর বন্ধ থাকলে আবার উদ্বেগ, আতঙ্ক বাড়ে। কারণ বাংলাদেশে গত কয়েকদিনে বড় বড় এটি নিয়ে 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেটা নিয়েও নানা রকম জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। যে 14 তারিখ মিরপুরে 2টো কারখানায় আগুন লাগলো, 16 তারিখ চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় আগুন লাগলো, যে আগুন কিন্তু 17 ঘন্টা লাগলো প্রায় নেভাতে, এবং সেই ঘটনাতেও অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিটকে কাজ করতে হলো। মিরপুরের ঘটনাটি তো ভয়াবহভাবে প্রাণঘাতী হয়ে উঠল। মিরপুরের রূপনগরে একটা পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে 14ই অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, তাতে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে, এবং 2 দিন পরেও সেই কারখানাগুলো থেকে কিন্তু ধোঁয়া উঠতে থাকলো, তীব্র গন্ধ বের হতে থাকলো। কারণ ওই যে রাসায়নিক কোন দাহ্য পদার্থ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি থেকে আগুন এত ভয়াবহ জায়গায় গেল, দাহ্য পদার্থগুলো কি অবস্থায় রাখা হয়েছিল সেখানে, এই বিষয়গুলোর কিন্তু মীমাংসা হয় না। বাংলাদেশে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সব অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু কি কারণে আগুন এত ভয়াবহতায় পৌঁছতে পারে যে কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায় না, এত প্রাণ ঝরে যায়, এবং কিভাবে আমরা আসলে জিনিসগুলো রাখি, সেটা কি কারখানার গুদাম থেকে শুরু করে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সেন্টারে এটা সঠিক উপায়ে রাখা হয় বলে কিন্তু মনে হয় না। এবং এই সন্দেহটা, এই অভিযোগটাও বারবার ওঠে, কিন্তু এই বিষয়েও কোনো মীমাংসা হয় না। দেখেন চট্টগ্রামের ইপিজেডে যে ঘটনাটা ঘটলো, বললাম আমি আপনাদেরকে যে 17 ঘন্টা লাগলো ওই কারখানার আগুন নেভাতে, এবং মানে 17টি ফায়ার সার্ভিসের ইউনিটকে কাজ করতে হলো। কাজেই এই বাংলাদেশের মতো একটা ভয়াবহ মানে খুবই জনসংখ্যা বহুল দেশে, যেখানে আসলে জনসংখ্যার ঘনত্ব এত বেশি, সেখানে এই অগ্নিকাণ্ডের বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, সবচেয়ে বড় কথা
মানে কারখানা, কার্গো হ্যান্ডলিং এর জায়গা, কার্গো ভিলেজ বিমানবন্দরের এই সব জায়গাগুলোতে রাসায়নিক পদার্থ, দাহ্য পদার্থ কিভাবে রাখবো, এই বিষয়গুলো সুনির্দিষ্ট আইন মেনে না চলে, তাহলে এই ধরনের ঘটনা আসলে ভয়াবহ ঘটনায় রূপ নিতে পারে। আর যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশের প্রধানতম আন্তর্জাতিক বিমানবন্দরটি কয়েক ঘন্টা ধরে বন্ধ আছে, কখন আবার কার্যক্রম শুরু করতে পারবে এই বিষয়টায় কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। যথেষ্ট পরিমাণ খবরও বেরিয়ে আসছে না আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে। এই অবস্থায় যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা অনেক ক্ষেত্রেই আতঙ্কের রূপ নেয়। কাজেই নিশ্চিতভাবেই আশা করা যায় বিমানবন্দর কর্তৃপক্ষ এই আগুন নিয়ন্ত্রণে আনবার পর অন্তত কার্গো ভিলেজ এলাকায় অর্থনৈতিক ক্ষতি এড়াতে আগামীতে মানে বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়া ঠেকাতে এসব কারণে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় এই বিষয়গুলো দেখে কিভাবে এই আগুন ঘটতে পারলো উৎস সন্ধান করবেন এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা যথাযথভাবে বিমানবন্দরের ভেতরে আছে কিনা সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা দেখবেন।